এইমাত্র এসিএল 2 এর ড্রটা হয়ে গেল। মোহনবাগান কোন গ্রুপে পড়েছে জানা গেছে এবং এএফসি কাপে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে চলেছে সে সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে। গ্রুপটা সোজা না শক্ত এটা নিয়ে ওরমভাবে বলা যাবে না, কারণ দেখুন ভারতবর্ষে যে সমস্ত ক্লাবগুলোই থাকুক না কেন মোহনবাগান তাদের মধ্যে সেরা হতে পারে, কিন্তু টোটাল এশিয়ার নিরিখে দেখতে গেলে এশিয়ায় কিন্তু অনেক বড় বড় ক্লাব আছে, অনেক বড় বড় দেশ আছে। তো এখানে কাতারের ক্লাব আছে, ইরানের ক্লাব আছে। তো এই ক্লাবগুলো যদি কোনো বিদেশি ছাড়াও খেলে, তাদের লোকাল প্লেয়ার নিয়েও খেলে, তাহলেও সেটা মোহনবাগানের কাছে সমস্ত 11 জন বিদেশির বিরুদ্ধে খেলাই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। তো এএফসি টুর্নামেন্টে কোনো সহজ প্রতিপক্ষ বলে কিছু হয় না। যারা রয়েছে তারা যে যার নিজের দেশের চ্যাম্পিয়ন বলেই এখানে এসছে। হ্যাঁ, কিছু ক্লাব রয়েছে যারা বড় বড় টিমের বা বড় বড় দেশের টিম, তারা হয়তো থার্ড বা ফোর্থ হয়ে নিজেদের দেশের লিগে এখানে খেলতে এসছে, কিন্তু তাদের লেভেলটা অনেকটাই হাই। এবার আসুন দেখে নেওয়া যাক মোহনবাগানের প্রতিপক্ষ কারা। প্রথম প্রতিপক্ষ হচ্ছে আল ওয়াখরা। আল ওয়াখরা একটা কাতারিয়ান ক্লাব, কাতারের লিগ থেকে তারা এসছে এবং তাদের যে আমি হিস্ট্রি দেখলাম যে এএফসি কাপে বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেরকম কোনো মেজর সাকসেস কিন্তু তাদের নেই, যে এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স হয়েছে বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স হয়েছে, এরকম কোনো পরিসংখ্যান কিন্তু নেই। তবুও কাতারের ক্লাব, বুঝতেই পারছেন, কাতার ওয়ার্ল্ড কাপ খেললো এবার, মানে লাস্টবার যেটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2022-এ। তো সেই কাতারের টিম আর কাতারের টিমে ন্যাশনাল টিমের সঙ্গে ইন্ডিয়া টিমের যখন খেলা হয় তখন কি রেজাল্ট হয় বা কীরকম আমরা খেলি সেটা তো দেখতেই পেয়েছেন। তো এই ক্লাবটাকে নিয়ে আলাদা করে কিছু বলবো না, তবে হ্যাঁ, ওখানকার দেশের যে সবথেকে ভালো ক্লাব বা সবথেকে বড় ক্লাব এরম ব্যাপারটা নয়, ওর থেকেও ভালো ক্লাব আছে ওদের দেশে। তবে টিমটা লাস্টবার কাতারের যে কাপ আছে, কাতার কাপ, সেটা কিন্তু জিতেছিল, ফলে টিমটা কীরকম হবে আর আলাদা করে বলছি না। নেক্সট চলে আসি ট্রাক্টর এফসি। তো নামটা ট্রাক্টর হলো, ক্লাবটা ইরানের ক্লাব। এই ক্লাবটার সঙ্গে ইন্ডিয়ার একটা ছোট্ট লিঙ্ক আছে, সেটা হচ্ছে 1995-96 সালে যে ডিসিএম কাপ হয়েছিল ইন্ডিয়াতে, সেই কাপটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই টিমটাই, ট্রাক্টর এফসি। তবে এই ক্লাবটা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, মানে যেখানে মুম্বাই সিটি খেলেছিল, তার আগে গোয়া খেলেছিল, সেখানে 9টা ম্যাচ জিতেছে এতদিনের কেরিয়ারে। এবং এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে তাদের যে সমস্ত খেলা দেখলাম, তো তারা বড় বড় ক্লাবকে কিন্তু হারিয়েছে এবং বড় বড় ক্লাবের সঙ্গে ড্র করেছে। তো মানে টিমটা মোটেই খুব একটা ইজি টিম হবে না। এই টিমটাকে কিন্তু আমার একটু টাফ টিম বলেই মনে হচ্ছে, কারণ তাদের চ্যাম্পিয়ন্স লিগের রেজাল্ট দেখে, যেখানে ইন্ডিয়ার কোনো টিম চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ জিতলে মনে করে যে বিশাল কিছু করে ফেলেছে, সেখানে তারা 9টা ম্যাচ জিতেছে। হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি বা এএফসি কাপ জিততে পারেনি, এটা আলাদা বিষয়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে 9টা ম্যাচ যে টিমটা জিতছে, সেই টিমটা খুব একটা সহজ প্রতিপক্ষ কখনোই নয়। আর মোহনবাগানের শেষ প্রতিপক্ষ হলো এফসি রাফসান বা রাফসান কুলব বলতে পারেন ওদের নাম, তাজাকিস্তানের ক্লাব। এদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ দুটোতেই একটা করে ম্যাচ জিতেছে। তো খুব খারাপ ক্লাব নয়, তবে তো এই টিমটাই বলা চলে সব থেকে দুর্বল টিম বাকিদের তুলনায়। এখন খাতায় কলমে আবার বলছি, এখন যদি দেখেন মোহনবাগান এদের কাছে হেরে গেল তাহলে বলার কিছু নেই। তো খাতায় কলমে এই টিমটাই সব থেকে দুর্বল টিম। এখন মুশকিল হচ্ছে প্রথম যে টিমটা আছে আল ওয়াখরা, এই টিমটাই অ্যাকচুয়ালি এই গ্রুপের সব থেকে টাফ টিম হওয়ার কথা ছিল। 1 নম্বর যেটা থাকে সেটাই সব থেকে জেনারেলি টাফ গ্রুপের, মানে টাফ টিমটা থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা কাতারের টিম, তো কাতারের ব্যাপারটা হচ্ছে ওদের মেন টার্গেট থাকে চ্যাম্পিয়ন্স লিগ এলিট। যেমন আমাদের ইস্টবেঙ্গল এসিএল 2 থেকে চলে গেল এসিএল 3-তে। তো এরাও ব্যাপারটা হচ্ছে কি, এরা ওখানে কোয়ালিফাই করতে পারেনি বলে আজকে এখানে এসছে। কিন্তু আবার বলছি যে যেরকম ইস্টবেঙ্গল যখন এসিএল 3-তে যাচ্ছে তখন কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট স্ট্রং টিম হিসেবে যাচ্ছে। তো ঠিক একইভাবে কাতারের যে টিমটা এখানে আসছে, তারা হয়তো এলিট চ্যাম্পিয়ন্স লিগ লেভেলে দেখতে গেলে এমন কিছু টিম নয়, কিন্তু যখন আপনি চলে আসছেন এসিএল 2-তে, তখন কিন্তু এই টিমটা বেশ টাফ টিম। এবং তাদের এএফসিতে সেরকম মেজর কোনো সাকসেস না থাকলেও তারা ম্যাক্সিমামই হয়তো চ্যাম্পিয়ন্স লিগের জন্যই কোয়ালিফাই করার চেষ্টা করেছিল বা এরকম কিছু। তবে এএফসি কম্পিটিশানগুলোর নিরিখে দেখতে গেলে
সব থেকে টাফ টিম মনে হচ্ছে ট্রাক্টর এফসি, যেটা ইরানের টিম, কারণ এরা এএফসি কাপ খেলেছে এবং আমি বারবার বলছি যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 9টা ম্যাচ জেতার একটা রেকর্ড রয়েছে এদের, যে 9টা ম্যাচ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে কীরকম ম্যাচ হয় আমরা সবাই জানি। তবে সুবিধে একটাই, হোম অ্যাওয়ে বেসিসে খেলা হবে, আমরা ঘরের মাঠে খেলা পাবো। তো আমরা এই 3টে টিমের এগেনস্টে 3টে ম্যাচ হোমে পাবো। এই 3টে হোম ম্যাচ থেকে অ্যাডভান্টেজ তো তুলতেই হবে এবং অ্যাওয়ে ম্যাচগুলোতে চেষ্টা করতে হবে প্রথম দুটো টিমের এগেনস্টে যদি ওখানে আমরা 1 পয়েন্ট করে নিয়ে আসতে পারি তাহলে সেটা খুব কাজে লাগবে। আর আমাদের হোম ম্যাচগুলোতে অ্যাটলিস্ট একটা টিমের কাছে ড্র হলেও বাকি টিমের কাছে জিততে হবে, বা একটা টিমের কাছে হারলেও বাকিগুলো জিততে হবে। 3টের মধ্যে 2টো অন্তত জিততেই হবে, কারণ দুটো টিমই পরের রাউন্ডে যাবে, সুপার 16 মানে রাউন্ড অফ 16-এর খেলা হবে, তো দুটো টিমই উঠতে পারবে। তো মোহনবাগানকে সেটা চেষ্টা করতে হবে যে প্রথম দুজন যে টিম আছে, দুটো টিমের নাম বললাম, এদের মধ্যে একজনকে হারাতেই হবে, মানে দুটো লিগ মিলিয়ে একজনকে ডিফিট করতে পারলে আমরা কিন্তু পরের রাউন্ডে চলে যাব। যদিও বিষয়টা মুখে বলা যতটা সোজা, কাজে করা কতটা শক্ত সেটা তো প্লেয়াররা আর কোচরা খুব ভালো করে জানেন। এবং আমরা যারা আগে থেকে এএফসি কাপে মোহনবাগানের পারফরমেন্স দেখে আসছি প্রথম থেকে, সেখান থেকেও আমাদের একটা ধারণা আছে যে অপোনেন্টের লেভেলটা কি হতে পারে। তবে দেখুন, কিছু মোহনবাগান সমর্থক যারা অন্ধভক্ত তাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা ডিসেম্বর মাস পর্যন্ত 6টা ম্যাচ খেলতে পারবো। এটা আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স দেবে এবং বড় বড় টিমের সঙ্গে খেলার একটা অভিজ্ঞতা হবে। পরের রাউন্ডে যেতে পারলাম কি পারলাম না সেটা নিয়ে ভাবনা চিন্তা পরে করা যাবে, কীরকম এগোচ্ছি, কীরকম ম্যাচ যাচ্ছে সেই দিয়ে ভাবনা চিন্তা হবে। এখন পরের রাউন্ড নিয়ে ভাবার কোনো জায়গায় নেই, ইন্ডিভিজুয়ালি ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। তবে সবথেকে বড় কথা যে এই রকম বড় মঞ্চে খেলার একটা অভিজ্ঞতা হবে, বড় বড় টিমের এগেনস্টে খেলার অভিজ্ঞতা হবে এবং আমাদের পারফরমেন্সটা বা এশিয়ান লেভেলে টপ মোস্ট টিম যারা রয়েছে বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেও যারা বড় বড় টিম রয়েছে তাদের বিরুদ্ধে আমরা কতটা খেলতে পারছি, আমাদের টিমের কী কী ঘাটতি আছে, কতটা উন্নতি করতে হবে, এই সব বিষয়ে একটা ক্লিয়ার ধারণা কিন্তু এই ম্যাচগুলো থেকে পাওয়া যাবে। আসলে মেন সমস্যার জায়গাটা কিন্তু ফিজিক্যালিটি দিয়ে আমরা কিন্তু ফিজিক্যালিটির দিক থেকে অনেকটা পিছিয়ে আছি। বাকি যে টিমগুলো আছে তারা কিন্তু ফিজিক্যালি তাদের দেশীয় প্লেয়ারই হোক আর বিদেশি প্লেয়ারই হোক, দেখুন বিদেশি প্লেয়ার সবসময় আমাদের থেকে স্ট্রংই ফিজিক্যালি, আর এই সমস্ত দেশের দেশীয় প্লেয়াররাও আমাদের থেকে ফিজিক্যালি অনেকটাই স্ট্রং। লাস্ট ম্যাচে যেমন ইস্টবেঙ্গলের খেলা দেখে এটা বোঝা গেল যে অপোনেন্ট টিম খুব একটা আহামরি কিছু খেলেনি, কিন্তু তাদের হাইট, তাদের ফিজিক, এটার সঙ্গে যেন আমাদের প্লেয়াররা পেরে উঠছিল না। তো দেখা যাক কী হয়। আগে থেকে ভবিষ্যৎবাণী করেও কোনো লাভ নেই, নেগেটিভ ভেবেও কোনো লাভ নেই, আবার বিশাল পজিটিভ হয়ে আমরা সেমিফাইনাল খেলবো বা কোয়ার্টার ফাইনাল খেলবো এইরকম ভাবনা চিন্তা করেও কোনো লাভ নেই। ফার্স্ট রাউন্ডটা টপকাতে হবে, তার জন্য ইন্ডিভিজুয়াল ম্যাচ বাই ম্যাচ ভাবনা চিন্তা করতে হবে। 2-3টে ম্যাচ হলেই বোঝা যাবে যে আমরা কি এগোচ্ছি না পেছোচ্ছি। যাই হোক, এটা দেখলে সুবিধে রয়েছে যে 6টা ম্যাচ আমরা খেলতে পারবো। এই 6টা ম্যাচ আমাদের খুব কাজে লাগবে ভবিষ্যতের ক্ষেত্রে। তো এই ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।